দেখো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভেক্টর। আবার জয়েন করছে কি? ঠিক আছে। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভেক্টরস। কিন্তু আবার জয়েন করছে। দাঁড়াও 5 মিনিট দাঁড়াও, তাহলে সবাইকে জয়েন করি। দেখো ভেক্টরস, কিন্তু আমরা ভেক্টরটা পড়বো কেন? আমাদেরকে ভেক্টর পড়ার দরকারটা কি? ব্যাপারটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে একটা কাহিনী শোনাচ্ছি। আচ্ছা, আমি আমি আজকে যেটা ক্লাসটা শুরু করব তার আগে আমি কিছু কথাগুলো বলতে চাই তোমাদেরকে। দেখো, আমি কিছু কিছু কথাগুলো হিন্দিতে বলবো, তোমরা কি কমফর্টেবল হবে ওটাতে? আমি সবার মাইকটা আনমিউট করছি, তোমরা আগে একটু রেসপন্সটা দাও আমাকে। হ্যালো। হ্যাঁ দাদা। আমি যদি হিন্দিতে বলি তাহলে কি তোমরা কমফর্টেবল হবে? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। আমি আরেকটা কথা বলি। আজকে তো আমরা ক্লাসটা শুরু করছি, আর প্লাস আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই যে আমি প্রতিটা মাসে একটা পরীক্ষা নেব, যেটা হবে তোমাদের স্কলারশিপ টেস্ট। সেটা আমি নিজের নেব, আর ফিজিক্স কেমিস্ট্রি এফটিপালি হয়তো ওরা নিতে পারে। তো আমি বলছি, আমি প্রতিটা মাসে একটা একটা করে পরীক্ষা নেব। যে ওই পরীক্ষাতে টপ করবে তাকে আমি নিজের পকেট থেকে হোক বা যেখান থেকে হোক, আমি ওর সেই মাসের ফিসটা ওকে রিফান্ড করে দেবো, কিন্তু টপ করতে হবে তাকে। বুঝলে? হ্যাঁ দাদা বুঝেছি। হুম। চলো তাহলে এবার ক্লাসটা শুরু করা যাক। তো ভেক্টর পড়ার আগে আমি একটা কাহিনী শোনাতে চাই তোমাদেরকে জন্য। শোনো। ব্যাপারটা হচ্ছে, আহ, তুমি সাপোজ করো আমার থেকে কিছু টাকা ধার চেয়েছো। ঠিক আছে? তো আমি তোমাকে বললাম যে আমার কাছে তো ভাই এখন টাকা নেই, কিন্তু তুমি এক কাজ করো, তুমি গোয়াতে একটা গার্ডেন আছে, গোয়া নাম শুনেছো তো? গোয়াতে একটা গার্ডেন আছে, সেখানে একটা বড় ডাবলু নিচে আমি কিছু টাকা রেখেছি। এবার কি হবে, আমি তোমাকে বললাম যে যাও তুমি ওই ডাবলু নিচে ওই টাকাটা আছে, ওই টাকাটা তুমি বের করে নাও। এবার দেখো, তোমরা এই ডাবলু অবশ্যই জানো, দেখেছো এটা কোথাও? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার দেখেছি দেখেছি। হ্যাঁ, এই ডাবলু নিচে আমি কিছু টাকা রেখেছি। এবার আমি তোমাকে বললাম যে যাও তুমি এই টাকাটা বের করো, কিন্তু তুমি কি করলে, আমি 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 শুধু তোমাকে বললাম যে ওই টাকাটা এই ডাবলু থেকে 5 মিটার দূরে আছে, আর তুমি কি করলে এক্সাইটেড হয়ে ওখানে চলে গেলে। পুরো কথাটা তুমি শুনলে না, যে 5 মিটার বলেছি কিন্তু 5 মিটার কোথায়। তুমি কি করলে, তুমি এখানে গেলে, তুমি কি করলে এই মিডিল থেকে 5 মিটার তুমি এই दिखे खुदाई कर ले। तुमने यहाँ पे 5 मीटर दूर यहाँ से गड्ढा खोदा, यहाँ पे कुछ भी नहीं मिला तुम्हें। तुमने फिर क्या किया, 5 मीटर दूर इस साइड में फिर से एक गड्ढा खोदा और तुम्हें यहाँ भी कुछ नहीं मिला। उसके बाद क्या हुआ, पर पर क्या है, देखो मैंने बस ये तुम्हें कहा था कि 5 मीटर दूर है, पर कहाँ पे है ये मैंने तुम्हें नहीं बताया। ठीक है? तो 5 मीटर देखो, अगर किसी पॉइंट से मैं तुम्हें बोलूँ 5 मीटर दूर जाओ, तो वो एक ऐसा स्ट्रक्चर क्रिएट करेगा। 5 मीटर इधर भी हो सकता है, 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 और एक बात, 5 मीटर आगे भी हो सकता है और 5 मीटर पीछे भी हो सकता है। तो तुम लोग अगर 2D में एक बार इमेजिन करोगे तो ये एक सर्कल क्रिएट करेगा। समझ रहे हो? और वही चीज़ अगर तुम एक 3D में एक बार अगर तुम इस चीज़ को इमेजिन करोगे तो ये एक पूरा स्फेयर बनाएगा। इस स्फेयर में इस पॉइंट से ये 5 मीटर कहीं भी हो सकता है, ये 5 मीटर कहीं भी हो सकता है। समझ पा रहे हो? ये 5 मीटर कहीं भी हो सकता है। ठीक है? तो मैंने तुम्हें ये बताया नहीं कि वो 5 मीटर कहाँ है। तो क्या हुआ, तो
वो पैसे निकालने के लिए तुम्हें 5 मीटर खोदना है, पर कहाँ खोदना है ये तुम्हें नहीं पता है। पर एक्चुअल में वो 5 मीटर कहाँ है पता है? 3 मीटर नीचे और 4 मीटर राइट साइड। वो 5 मीटर देखो यहाँ से है, ये जो डिस्टेंस है 5 मीटर, मैंने इस 5 मीटर की बात करी थी। तो एक लोकेशन की पूरी जानकारी देने के लिए हमें उस लोकेशन का डायरेक्शन भी बताना ज़रूरी है, इसीलिए हम लोग वेक्टर पढ़ते हैं। और वेक्टर का ज़रूरत हम लोग को किन किन चैप्टर में पढ़ने वाला है फिजिक्स में? काइनेमेटिक्स, लॉज ऑफ मोशन, सर्कुलर मोशन, रोटेशन। अगर देखोगे तो पूरे के पूरे फिजिक्स में ही तुम्हें वेक्टर की ज़रूरत पड़ेगी, ठीक है? तो इसीलिए हम लोग वेक्टर्स को पढ़ते हैं, और बहुत अच्छा चैप्टर है भाई, मेरे साथ रहो, मज़ा आएगा पढ़ने में। तो हम लोग शुरू करते हैं वेक्टर्स। এবার আমরা শুরু করব ফিজিক্যাল কোয়ান্টিটি। ভেক্টর জানতে গেলে আমাদেরকে কিছুগুলো টার্ম আছে, ওগুলো জানতে হবে। যেমন ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো কি? তো ফিজিক্যাল কোয়ান্টিটি কি আছে? যেগুলোকে আমি মানে এমন একটা জিনিস যাকে আমি নাম্বার দিয়ে স্পেসিফাই করতে পারি আর তার কাছে একটা ইউনিট হওয়া দরকার, তো সেই কোয়ান্টিটিগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। কী হবে ফিজিক্যাল কোয়ান্টিটি? দেখো আমি লিখছি, দোজ কোয়ান্টিটি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ দাদা, বলছি কি ওই ডেফিনেশনটা আরেকবার রিপিট করবেন দাদা? আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি, এখন দেখে নাও তুমি। দোজ কোয়ান্টিটি দ্যাট ক্যান, হ্যাঁ আমি আরেকটা কথা বলি, যে এখানে এখন নোটস বানাতে চাও সে বানাতে পারো, খুবই ভালো সেটা, কিন্তু ক্লাসটা শেষ হওয়ার পর আমি তোমাদেরকে হ্যান্ড রিটেন নোটস পাঠিয়ে দেবো। কিন্তু এখন তোমরা নোট বানাচ্ছ, বানাও, সেটা খুব ভালো, কিন্তু যে বা আজকে যে क्लास আসতে পারলো না বা যা কিছু समस्या कारण कुछ समस्या के कारण आज वो ज्वाइन नहीं कर पाया, तो मैं क्या करूँगा, उसको हैंड रिटन नोट्स अपना दे दूँगा ग्रुप में, वहाँ से तुम लोग देख लेना। और अगर नोट्स का बात रहा तो मैं यहाँ भी लिख रहा हूँ, उसको तुम लोग देख लो। तो शुरू करते हैं फिजिकल क्वांटिटी। दोज क्वांटिटी दैट कैन बी measured using numbers and must have a unit। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করব? ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু এন অ্যান্ড ইউ। এই এন আর ইউটা কি আমি বলছি। কেউ জয়েন হতে যাচ্ছে, দাঁড়াও জয়েন করি। দেখো এই এন আর ইউটা কি? এন হচ্ছে, আমি বললাম এখন একটা নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু মানে কোনো সংখ্যা, যেটা আমি ম্যাগনিটিউড দিয়ে ইয়ে করব। কোনো ম্যাগনিটিউডকে আমরা যখন নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করব, ওটা আমরা এন দিয়ে ডিনোট করব, ঠিক আছে? আর এটা ইউটা কি? ইউটা হবে তোমার ইউনিট। কেন কি দেখো, আমি যদি শুধু 5 লিখে দিই তার কোনো মানে নেই, অবশ্যই 5 কেজি হবে বা 5 নিউটন হবে বা 5 মিটার পার সেকেন্ড হবে, একটা ইউনিট খুবই দরকার। শুধু নিউমেরিক্যাল ভ্যালু দিলে কাজ চলে না, ঠিক আছে? এবার ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সাম্পলগুলো কী কী হতে পারে? যেমন দেখো, মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, इलेक्ट्रिक करंट, लाइट इंटेंसिटी, फोर्स, वेलोसिटी एंड डेंसिटी। আমি এতগুলো এক্সাম্পল কেন নিলাম? কেন কি আমি চাই যে এই সব যে মানে টার্মগুলো আছে, এই টার্মগুলোর সাথে তুমি একটু ফ্রেন্ডলি হয়ে যাও, ঠিক আছে?
এই টার্মগুলো আগেও ফিউচারে তোমাদের কাজে লাগবে আগের চ্যাপ্টারে। এবার আমরা শুরু করি, ফিজিক্যাল কোয়ান্টিটি হয়ে গেল, এবার আমরা শুরু করব নন ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে নন ফিজিক্যাল কোয়ান্টিটি কী হবে, যেটাকে মানে আমরা মেজার করতে পারবো না, সেগুলোকে বলি আমরা নন ফিজিক্যাল কোয়ান্টিটি। দোজ কোয়ান্টিটিজ that can't be measured, যে কোয়ান্টিটিগুলোকে আমরা মেজার করতে পারবো না ওগুলোকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটিস। আমার কথাগুলো কি ক্লিয়ার আসছে? হ্যাঁ দাদা আসছে। হ্যাঁ স্যার ক্লিক আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার তুমি একটা কথা বলো যে চেষ্টা করো যে এর এক্সাম্পলগুলো কি কি হতে পারে, এমন এক মানে কোন একটা জিনিস আছে যেগুলোকে আমরা মেজার করতে পারি না, একটু বলবে প্লিজ? इमोशन। अरे शाबाश भाई, बड़ा इमोशनल लगते हो तुम। इमोशन ठीक है, স্যার बहुत बढ़िया। কাইন্ডনেস, লাভ, इमोशन और बोलो। স্যার কাইন্ডনেস, লাভ, काइंडनेस, लव, ओहो भाई साहब, काइंडनेस एंड लव, ঠিক আছে। আর আমি কিছু বলি, কালার আর টেস্ট, ঠিক আছে? দাদা ওয়েদার, হ্যাঁ বলো। ওয়েদার, 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 ওয়েদার আজকে খুব খারাপ ওয়েদার। চলো এবার আমরা ভেক্টরে যাই। ভেক্টর কি জিনিস? ভেক্টর এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার মধ্যে মাস থাকবে, মানে তোমার মাস হবে একটা মাস, বা বলতে পারো তুমি ম্যাগনিটিউড, আর একটা ডাইরেকশন, আর খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে তোমার ভেক্টরগুলো ভেক্টরস ল অফ এডিশনকে ফলো করে। এবার বলবে যে দাদা এই ভেক্টরস ল অফ এডিশনটা কি? এটা আমি তোমাদেরকে আজকে ক্লাসেই পড়াবো, তোমরা একটু ধৈর্য রাখো, ঠিক আছে? আমি ডেফিনেশনটা লিখছি, তোমরা দেখো। দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি which have both magnitude and direction and must follow the laws of vector addition. laws of vector addition, এই যে দেখো, এই যে laws of vector addition সেটা কি আমি একটু পরে তোমাদেরকে বলছি, তোমরা ভালো করে বুঝতে পারবে যে এই ল অফ ভেক্টর এডিশনটা কি, ঠিক আছে? যেমন দেখো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। যেমন আমরা যখন 2 + 3 করি, এটা নর্মাল কত হয়? 5 হয় না? কিন্তু যখন আমরা তোমার 2 নিউটন প্লাস 3 নিউটন করব, এটা 5 নাও হতে পারে। কেন হতে পারে না সেটা আমি বলবো তোমাদেরকে, ভালো করে বুঝতে পারবে তোমরা। আচ্ছা, ভেক্টরের এক্সাম্পল কী কী হতে পারে? যেমন হলো ডিসপ্লেসমেন্ট, আর কি কি হতে পারে বলো? ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম
momentum, torque, weight, impulse, gravity, angular velocity, and angular acceleration. ঠিক আছে, এই টার্মগুলো একটু ফ্রেন্ডলি হয়ে যাও, কেন কি এই টার্মগুলো আগে লাগবে তোমাদের। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, টর্ক, ইম্পালস, গ্র্যাভিটি। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করি স্কেলার্স। স্কেলার্সটা কী হবে? স্কেলার্স এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার মধ্যে শুধু ম্যাগনিটিউড থাকে কিন্তু কোনো ডাইরেকশন থাকে না। ওই কোয়ান্টিটিগুলোকে আমরা স্কেলার্স বলি। ডেফিনেশনটা লিখি আমি, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি which have only magnitude are called scalars. এবার স্কেলার্সের এক্সাম্পল কী কী হতে পারে? যেমন হলো মাস, ভলিউম, ডেন্সিটি, ওয়ার্ক, স্পিড, এনার্জি, পাওয়ার, এরিয়া, টাইম, টেম্পারেচার, distance, current, resistance, charge, and coefficient of friction. এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা মনে রাখবে, ফ্রিকশানের কাজে আসবে। এই টার্মগুলো এখন আমি বললাম, সেগুলো একটু মানে বলবো, সেগুলো আমি নিয়ে তোমরা এখন একটু ধৈর্য রাখো। যখন আমরা কোর্সে আগে যাব তখন তোমরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো কি। ঠিক আছে, এবার একটা মেন জিনিসে আসি আমি, যেটা হচ্ছে অল ভেক্টরস। এটা তোমরা একবার পড়ো যে কী, আর যেটা কী লেখা আছে। All vectors quantities have direction, but all the quantities that have direction are not vectors. তো সেদিন তোমরা একটা এক্সাম্পল দিয়েছিলে যে ইলেকট্রিক কারেন্ট। দেখো, এমন অল দ্য ভেক্টরস কোয়ান্টিটি মানে কি, এমন একটা ভেক্টরস যার কাছে ডাইরেকশন তো আছে, মানে দেখো যেগুলো ভেক্টর হয় তার কাছে ডাইরেকশন থাকবেই, কিন্তু ইট ইজ নট নেসেসারি, মানে এটা খুব নেসেসারি না যে কোয়ান্টিটিগুলো কাছে ডাইরেকশন থাকবে সেগুলো ভেক্টর হবে। যেমন ইলেকট্রিক কারেন্টের কাছে দেখবে, সাপোজ এটা একটা ওয়্যার আছে আর এটা একটা ওয়্যার আছে আর এখানে একটা ওয়্যার আছে। যদি এই ওয়্যার থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে আর এই ওয়্যার থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, তাহলে দেখবে যে এই যে ওয়্যার আছে, এই ওয়্যারের নেট কারেন্ট কত হয়ে যাবে? 6 অ্যাম্পিয়ার। এখানে দেখো তোমার অ্যালজেব্রিক ল অফ এডিশন ইউজ হচ্ছে, 2 + 3 = 5, 4 + 2 = 6, কিন্তু ভেক্টরে এই লটা মানে ভ্যালিড নয়।
আর সাপোজ এই যে অ্যাঙ্গেলটা আছে এই দুটো তারের মধ্যে সেটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি থাকলেও দেখবে এখানে তোমার যে অ্যাড করার পর 6 ইউনিট আসছে। কিন্তু ভেক্টরে কী হবে জানো তোমরা? ভেক্টরে যখন অ্যাড করব আমরা, সাপোজ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আর এদিকে একটা ভেক্টর, তার মধ্যে অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, আর এটা সাপোজ 2 নিউটন ফোর্স, আর এটা সাপোজ 3 নিউটন ফোর্স। ঠিক আছে, তাহলে এই যে তোমার রেজাল্টেন্ট আছে, তোমার এই যে ভেক্টর আছে, এর ভ্যালু কত হবে জানো? বলছি আমি, দেখো যখন আমি এই ভেক্টরকে অ্যাড করব, এই ভেক্টর সাপোজ ভেক্টর এ, আর এই ভেক্টর সাপোজ ভেক্টর বি, এই দুটো ভেক্টরকে আমি যদি অ্যাড করি তাহলে এর রেজাল্টেন্টের ভ্যালুটা কত হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই থিটাটা কি? এই অ্যাঙ্গেলটা, এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটাকে থিটা বলা হয়। এটাকে যখন আমরা করব তখন কি আসবে? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু cos 60। এই ভ্যালুটা কত আসছে একটু বলবে তোমরা? হ্যালো, Sir, √19. √19 √19 কত হতে পারে তোমার? 4.35। দেখছো, আমি একটু আগে বললাম না, দেখো এই যে তোমার ল অফ অ্যালজেব্রিক এডিশন আছে সেখানে 2 + 4 = 6 হয়ে গেছে, আর এখানে দেখো 3 + 2 = 5 হওয়ার কথা, কিন্তু এসছে কত? 4.35। সেই জন্য ভেক্টরগুলো তাকেই বলা হয় যেটা ভেক্টর ল অফ এডিশনকে ফলো করে। এবার বুঝতে পেরেছো যে কেন ইলেকট্রিসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি নয়? হ্যালো, কেন কি সিম্পলি বললে দেখো। Just because they don't follow the law of vector addition, সেই জন্য ইলেকট্রিক কারেন্টকে আমরা ভেক্টর হিসাবে নিই না। কেন কি এটা যোগ করলে আমরা একটা অ্যালজেব্রিক তোমার ল অফ এডিশনে অ্যাড হয় সেটা, কিন্তু ভেক্টরে এই যে অ্যাডের যে ল আছে সেটা একটু আলাদা আছে। বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এবার দাদা নিচে লেখা দেখাবো না আবার? আচ্ছা দেখবে, ঠিক আছে, লেখো তোমরা। হ্যাঁ দাদা, হয়ে গেছে। হ্যালো, এবার শুনতে পাচ্ছি না কেন? কি হয়েছে? চার্জ নেই, শেষ হয়ে গেছে। कुछ बोल नहीं रहा भाई। হাতটা হ্যালো, হ্যাঁ দাদা, হয়ে গেছে লেখা? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। এবার আমরা শুরু করি রিপ্রেজেন্টেশনস অফ ভেক্টর। দেখো, আমরা ভেক্টরকে দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফার্স্ট মেথড হচ্ছে গ্রাফিক্যাল মেথড, আর একটা মেথড হচ্ছে যে
আর যেটা হলো তোমাদের নর্মাল মেথড, ওই নর্মাল মেথডটাই বেশি ইউজ হয়, কিন্তু গ্রাফিক্যাল মেথডটাও জানা একটু ইম্পর্ট্যান্ট, তাই তোমরা দেখে নাও। তাহলে ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট কীভাবে করব? কিছু না, খুবই সিম্পল। দেখো, শুধু একটা লাইন টানবো আর মাথায় একটা অ্যারো লাগিয়ে দেবো। অ্যারোটা খুব বাজে হয়েছে, দাঁড়াও, দেখো, মাথায় একটা অ্যারো লাগিয়ে দেবো। তাহলে গ্রাফিক্যালি আমরা ভেক্টরসকে একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে কিছু কথাগুলো মনে রাখার আছে, যেমন a vector is represented by a straight line with an arrowhead, actually it is with an arrowhead. এই যে স্ট্রেট লাইনটা আছে, স্ট্রেট লাইন প্লাস এই যে অ্যারোহেড আছে, এই দুটো দিয়ে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি গ্রাফিক্যালি। আর এখানে দেখো, এই যে লাইনের লেন্থ আছে, স্ট্রেট লাইনের লেন্থ আছে, এই যে স্ট্রেট লাইনের লেন্থ আছে, এই লেন্থটা আমাদের এই ভেক্টরের ম্যাগনিটিউডকে ডিফাইন করবে। আর এই যে অ্যারোহেড আছে, এই যে অ্যারোহেডটা আছে, এই অ্যারোহেডটা তোমাদের ডাইরেকশানকে রিপ্রেজেন্ট করবে। যেমন দেখো, এখানে যে লেন্থটা আছে, লেন্থ এল অফ দ্য অ্যারো represent the magnitude of the vector। এই লেন্থের যত মান হবে এই ভেক্টরে ততটাই ম্যাগনিটিউড হবে বা ভ্যালু হবে। সাপোজ আমাকে 4 নিউটনের একটা ভেক্টর ড্র করতে বলবে, তাহলে 4 নিউটন ইস্টে যদি আমাকে একটা ভেক্টর ড্র করতে বলে, তাহলে আমরা কি করব? 4 নিউটনকে একটা স্কেলে সেট করে তারপর আমরা ইস্ট ডাইরেকশানে একটা অ্যারো টেনে দেব, সেটাই আমার 4 নিউটন ইস্ট ডাইরেকশানে একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করবে। সেটা কিভাবে করব আমরা, সেটা আমি জানাচ্ছি তোমাদেরকে। একটা ভালো এক্সাম্পল দেবো, সেটা তোমরা বুঝতে পারবে যে কিভাবে করি। আর এখানে যে হেড আছে, দ্য হেড অফ দ্য ভেক্টর, হেড অফ দ্য অ্যারো, represent the direction। এই যে অ্যারো হেডটা আছে সেটা আমাদের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করবে। সেটা সাপোজ যদি এই দিকে থাকতো, এই যে ম্যাগনিটিউড আর এটা ডাইরেকশন, তাহলে এটা কোন ডাইরেকশন হয়ে যেত? ওয়েস্ট ডাইরেকশানে। আর যদি এটা আপওয়ার্ড থাকতো তাহলে এটা নর্থ ডাইরেকশানে হয়ে যেত। আর যদি এই যে অ্যারো হেডটা আছে ডাউনওয়ার্ড থাকতো, তাহলে এটা সাউথ ডাইরেকশন হয়ে যেত। এবার আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, তোমরা এটা ভালো করে বুঝতে পারবে। দেখো এক্সাম্পল, a 5 নিউটন force directed towards east। এটাকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করব? তোমরা গ্রাফ প্লট করেছো? হ্যালো, হ্যাঁ দাদা, তোমরা গ্রাফ প্লট করেছো? করেছো? হ্যাঁ হ্যাঁ দাদা করেছি। হ্যাঁ, তো গ্রাফ প্লট করার সময় আমরা কি করি? যদি ভ্যালুটা খুব বড় হয় আমরা স্কেলিং ইউজ করি, ওই সেম স্কেলিংটা আমরা এখানে ইউজ করব। দেখো
সাপোজ এটা ইস্ট ডাইরেকশন, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, ঠিক আছে। তাহলে যদি আমাদেরকে 5 নিউটন ফোর্সকে ইস্ট ডাইরেকশানে শো করতে বলেছে, তাহলে আমরা স্কেলে 5 নিউটন কত সেন্টিমিটার হবে বা কত মিটার হবে সেটা তো জানি না। স্কেলে কি আমাদের নিউটনের ভ্যালু থাকে বা শুধু সেন্টিমিটার, মিটার বা ফিট থাকে? অবশ্যই থাকে না। তাহলে আমরা কি করব, এখানে লেট আমরা 1 সেন্টিমিটারকে 1 নিউটন হিসাবে কনসিডার করব। তাহলে কি হবে, 5 সেন্টিমিটারটা আমার 5 নিউটন হিসাবে ব্যবহার হবে। আবার যখন 5 নিউটনকে 5 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে, তাহলে আমি কি করব, 5 সেন্টিমিটারের একটা লাইন টানবো, প্লাস ইস্ট ডাইরেকশানে, দেখ এদিকে আমাদের ইস্ট ডাইরেকশান আছে, তাহলে আমি ইস্ট ডাইরেকশানে একটা অ্যারোহেড দিয়ে দেবো। এটাই হয়ে যাবে আমাদের রিপ্রেজেন্টেশন অফ 5 নিউটন ফোর্স ইন ইস্ট 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 ডাইরেকশন। এটা কি বুঝতে পেরেছো যে কিভাবে করব আমরা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা 1 সেন্টিমিটার, 2 হ্যাঁ হ্যাঁ সেন্টিমিটার, হ্যাঁ তো বুঝতে পেরেছি। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। আর যদি সেম আমাদেরকে বলে যে 3 মিটার পার সেকেন্ড কে তুমি নর্থ ডাইরেকশানে শো করো, তাহলে কি করব আমরা? আমরা 1 সেন্টিমিটারকে 1 মিটার পার সেকেন্ড হিসাবে কনসিডার করব। তাহলে কি হবে, 3 সেন্টিমিটার যেটা থাকবে সেটা 3 মিটার পার সেকেন্ডকে রিপ্রেজেন্ট করবে। দেন আমরা একটা 3 সেন্টিমিটারের লাইন টানবো, আর সরি আমরা একটা 3 সেন্টিমিটারের লাইন টানবো কোন দিকে, নর্থ সাইডে, টেনে একটা অ্যারোহেড দিয়ে দেবো। তাহলে আমার ওটা 3 মিটার পার সেকেন্ড নর্থ ডাইরেকশানে শো করবে ভেক্টরটা। কিন্তু এটা আমাদের লাগে না, আমাদের কি লাগে, সিম্পল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। সাপোজ আমি একটা ভেক্টর নিলাম এ, ইফ এ ইজ এ ভেক্টর quantity, then it is represented as কি করব, একটা এ দিয়ে অ্যারোহেড এনে দেবো। দেখো যদি এ কোনো একটা ভেক্টর হয়, তাহলে এ কে একটা ভেক্টরের হিসাবে রিপ্রেজেন্ট করার জন্য কি করব আমরা, নাকি এ লিখবো, এ লিখে মাথায় উপরে আমরা একটা অ্যারো লাগিয়ে দেবো। এটাই হবে আমাদের রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। এটাই আমরা ম্যাক্সিমাম ইউজ করব সবসময়, মানে তোমার কি বলবো, मैक्सिमम জায়গায় फिजिक्स से এইভাবে रिप्रेजेंट करा থাকে वेक्टर के। ऐसा साइन अगर कहीं भी दिखे तो तुमको क्या पकड़ना है कि ये एक वेक्टर है, ये एक वेक्टर है, ठीक है। और देखो इसका जो मैग्नीट्यूड होगा, इस वेक्टर का मैग्नीट्यूड होगा, जो मैग्नीट्यूड এই ভেক্টরের ম্যাগনিটিউড কি আমরা ম্যাগনিটিউড অফ এ ইজ ইকুয়ালস টু কি করব, নাকি এ লিখে একটা মোড লাগিয়ে দেবো। এই সাইনটা জানো তো তোমরা কি বলা হয় একে? হ্যাঁ দাদা মোড বলা হয়। হ্যাঁ মোড বলা হয়। মোড হলে কি হয়, সাপোজ আমি যদি এখানে কোনো একটা অল পজিটিভ স্যার বলে, হ্যাঁ বলো বলো স্যার এটা হলো অল পজিটিভ ভ্যালু হবে এখানে। হ্যাঁ অল পজিটিভ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এখানে সাপোজ আমি -x নিলাম, তাহলে মোড থেকে বাইরে আসার পর এর ভ্যালু কত হয়ে যাবে, নাকি x হয়ে যাবে? আচ্ছা x শুধু x। হ্যাঁ হ্যাঁ শুধু x হয়ে যাবে। দেখো আমরা একটা এক্সাম্পল নিই। দেখো সাপোজ উই হ্যাভ এ ফোর্স এ, ফোর্স এফ, আমাদের কাছে একটা ফোর্স আছে এফ, না তার ভ্যালু কত 5 নিউটন, 5 নিউটন। এবার আমাদেরকে একটা ডাইরেকশান দিতে হবে, আমি দিলাম ইস্ট, ইস্ট ডাইরেকশানে আমার একটা ফোর্স আছে 5 নিউটন। তাহলে এর ম্যাগনিটিউড কত হবে বলো তো কেউ? 5
फाइव सर 5 ভেরি গুড। আরেকটা কথা মনে রাখবে, আমরা যখন ভেক্টর দিচ্ছি, আমরা যখন ভেক্টর লিখছি তখন এ মাথায় বা কোনো অন্য কোয়ান্টিটি মাথায় আমরা একটা ভেক্টরের সাইন বানিয়ে দিচ্ছি, কিন্তু যখন আমরা ম্যাগনিটিউড লিখব এই সাইনটা থাকবে না, এখানে শুধু এ থাকবে প্লাস মোড থাকবে, এই সাইনটা থাকবে না। এমনি করলে ভুল হয়ে যাবে, সেটা কী হবে, শুধু মোড হবে প্লাস একটা ভেক্টর কোয়ান্টিটি থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যালো? हेलो हाँ सर হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার দেখো আমরা শুরু করব ডাইরেকশন। ডাইরেকশন জানো তো তোমরা, এটাকে ইস্ট বলা হয়, এদিকে সাউথ বলা হয়, সরি ওয়েস্ট বলা হয়, এইদিকে নর্থ বলা হয় উপরে, আর নিচেকে সাউথ হিসাবে কনসিডার করা হয়। ঠিক আছে, এইবার দেখো আমি একটা কথা জিজ্ঞাসা করছি, সবাই একটু রেসপন্স করবে এখন। ঠিক আছে, আমি যদি অরিজিন থেকে একটা লাইন টানলাম এইদিকে, এই লাইনটা ইস্ট ডাইরেকশন থেকে কত অ্যাঙ্গেল করছে? 45। তাহলে এই ডাইরেকশনকে কি বলবো? বলো কেউ। नॉर्थ ईस्ट 6,1 হ্যাঁ বলো বলো, চেষ্টা করো একটু। नॉर्थ ईस्ट হ্যাঁ ভেরি গুড, নর্থ ইস্ট বলবো এটাকে আমরা নর্থ ইস্ট বলবো। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার অ্যাঙ্গেলটা যেন 45 ডিগ্রি হয়। খুব, এই পুরো অ্যাঙ্গেলটা কত হয়? 90 ডিগ্রি। এই যে মাঝের অ্যাঙ্গেলটা মানে মিডিল থেকে যে লাইনটা যাচ্ছে সেটাকেই শুধু আমরা নর্থ ইস্ট বলবো। ঠিক আছে, এবার বলো যদি আমি এখানে অরিজিন থেকে একটা লাইন টানি আর অ্যাঙ্গেলটা সাপোজ 45 ডিগ্রি হয়, তাহলে এই ডাইরেকশনকে কি বলবো? नॉर्थ वेस्ट नॉर्थ वेस्ट ভেরি গুড, নর্থ ওয়েস্ট, সাবাস। আর একটা বলো, যদি এখান থেকে আমরা একটা লাইন টানি साउथ वेस्ट साउथ वेस्ट আরে সাবাস, লিখতে দে ভাই, তোমরা তো পুরো ফাস্ট হয়ে যাচ্ছিস ভাই, লিখতে দে আমাকে। এবার বলো এটাকে কি বলবো? अच्छा साउथ ईस्ट কি হবে এটা? सर तापमानটা হবে साउथ ईस्ट আরে বাবা একটা তো লিখতে দাও আমাকে। দেখো এটাকে কি বলবো? ये साउथ ईस्ट हो गया হ্যাঁ সাউথ ইস্ট। আচ্ছা এটা তো তুমি বললে, এবার বলো। ঠিক আছে, এটা সবাইকে বোঝা গেছে? হ্যালো, রেসপন্স প্লিজ। हेलो सर হ্যাঁ দেখো, এবার বলো আমাকে, এবার আমি কিছুগুলো জিজ্ঞাসা করবো, ওগুলো আমাকে বলো। সাপোজ আমরা যদি এখান থেকে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টানি, তাহলে এই ডাইরেকশানকে কি বলা হবে? বলো তো কেউ, আর চেষ্টা করো তো কেউ। সেটা নিয়ারেস্ট ইস্ট হবে না কি হবে? স্যার নিয়ারেস্ট ইস্ট না, আর কেউ একটু চেষ্টা করো একটু। দেখো আমি বলি, এটাকে আমরা বলবো 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট। কেন বললাম 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট? দেখো আমরা কি করেছি, এই যে 30 ডিগ্রিটা আছে সেটা ইস্ট থেকে নর্থ সাইডে যাচ্ছে, ইস্ট থেকে নর্থ সাইডে যাচ্ছে। তো 30 ডিগ্রি আমরা কোন দিকে গিয়েছি? নাকি নর্থ দিকে গিয়েছি? তাহলে নর্থ কোথা থেকে গিয়েছি? নাকি ईस्ट থেকে গেছি। 30 डिग्री देखो 30 डिग्री नॉर्थ की तरफ हम लोग ईस्ट से गए हैं। देखो नॉर्थ की तरफ ईस्ट से गए हैं, नॉर्थ की तरफ ईस्ट से गए हैं, इसीलिए 30 डिग्री नॉर्थ ऑफ ईस्ट। ठीक है,
আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। এটাকে কি বলবো? এটা যদি এখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটাকে কি বলবো বলো তো? Sir, 60 degree north of west. West of north. হ্যাঁ, সাবাস। এটা হবে 60 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। কেন? কেন কি 60 ডিগ্রি আমরা ওয়েস্ট দিকে যাচ্ছি, নর্থ থেকে শুরু করে। ওয়েস্ট অফ নর্থ, 60 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ, নর্থ থেকে শুরু করছি, ওয়েস্ট দিকে যাচ্ছি, সেই জন্য 60 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। আরেকটা বলো, এটাকে কি বলবো? এর অ্যাঙ্গেলটা যদি দাঁড়াও, এর অ্যাঙ্গেলটা যদি 20 ডিগ্রি হয়, বলো তো? Sir, 20 degree west to west of south. 20 ডিগ্রি 20 degree south of west. দেখো, আমি আরও ভালো করে বোঝাচ্ছি। যেদিকে যাবে, মানে যেদিকে এই অ্যাঙ্গেলটা থাকবে সেটা আগে আসবে, যেখান থেকে শুরু করছো, যেখান থেকে এই অ্যাঙ্গেলটা টানছো সেটা লাস্টে আসবে। আর একটা বলো আমাকে, আর একটা বলো আমাকে। জি, তুমি বলবে এবার। বলো এটা কত হবে? এটা যদি 50 ডিগ্রি থাকে, Sir, 50 degree east of south. 50 ডিগ্রি ইস্ট অফ সাউথ। আচ্ছা, এবার বলো, এই যে 50 ডিগ্রি ইস্ট অফ সাউথ আমি লিখলাম, এটা কি আমি অন্য কিছু কি লিখতে পারি, আরও কিছু? Sir, 40 degree south of east. সাবাস। এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা যখন 50 আছে, এই এই অ্যাঙ্গেলটা যখন 50 হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 40 ডিগ্রি। তাহলে আমি এটাকে আরও একটা লিখতে পারবো যে 40 ডিগ্রি সাউথ অফ ইস্ট। সেম এই জিনিসটাকে আমি লিখতে পারবো কি, আগে 60 ডিগ্রি ইস্ট অফ নর্থ। কেন? কেন কি এই এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। সেই জন্য 60 ডিগ্রি ইস্ট অফ নর্থ। কেন? কেন কি আমি নর্থ থেকে ইস্ট ডাইরেকশানে আসছি, সেই জন্য 60 ডিগ্রি ইস্ট অফ নর্থ। বোঝা গেছে এটা? হ্যালো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার एक सेकंड जरा, ये समझ में आया ना सबको? हेलो? हाँ सर, आ गए। এবার আমাকে এটা বলো, ये दो क्वेश्चन আছে, ये दो क्वेश्चन है, ये दोनों मुझे बताओ कितना होगा, मतलब इसका डायरेक्शन किस डायरेक्शन में होगा। ये तुम लोग खुद अपने पेन पेपर में करो और मुझे बताओ कि मैं जो किया वो तुमसे मैच कर रहा है या नहीं। पहले तुम लोग खुद से ट्राई करो ये दो क्वेश्चन, फिर मैं बोलता हूँ, और जब हो जाए तो मुझे बोल देना कि सर हो गया है। ठीक है? हेलो? হয়ে গেলে বলবে, ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ,
হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, সবার হয়েছে? হ্যাঁ দাদা হয়ে গেছে। হয়ে গেছে। দেখো আমি একটু আগেই বললাম, দেখো প্রথম কোশ্চেনটা দেখো, এখানে বলে আছে 5 নিউটন 37 ডিগ্রি ইস্ট অফ সাউথ। ঠিক আছে, দেখো আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে 5 নিউটন ফোর্সকে আমরা স্কেলে তো শো করতে পারবো না, তাহলে আমরা স্কেলিং ইউজ করব। স্কেলিং বলতে আমরা কি করব, নাকি 1 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 1 নিউটন হিসাবে আমরা কনসিডার করব। তাহলে কত হবে, 5 সেন্টিমিটার যেটা হবে সেটা তোমার 5 নিউটনকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, দেখো এখানে বলা আছে 37 ডিগ্রি ইস্ট অফ নর্থ, ইস্ট অফ সাউথ। এটা যদি ইস্ট হয়, এটা সাউথ হয়, তাহলে আমরা ইস্ট দিকে যাচ্ছি, সাউথ থেকে শুরু করছি, সাউথ থেকে ইস্ট দিকে যাচ্ছি আমরা 37 ডিগ্রি। আর এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে নাকি 5 নিউটন। তাহলে আমরা কি করব, 5 নিউটনের একটা লাইন টানবো। 5 নিউটনকে রিপ্রেজেন্ট করার জন্য 5 সেন্টিমিটারের একটা লাইন টানবো, যার অ্যাঙ্গেল সাউথ থেকে 37 ডিগ্রি হবে। এটা কি সেম হয়েছে তোমাদের? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, খুব ভালো। এবার এটা বলো, এবার এটা দেখো, এটা কি বলেছে নাকি 4 মিটার পার সেকেন্ড 30 ডিগ্রি ওয়েস্ট অফ সাউথ। মানে কি, আমি 30 ডিগ্রি ওয়েস্ট দিকে যাব সাউথ থেকে শুরু করি। তাহলে দেখো, তার আগে আমি স্কেলিংটা করে নিই। সাপোজ লেট 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড। তাহলে 4 সেন্টিমিটার কত হবে, 4 মিটার 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমি 4 সেন্টিমিটারে একটা লাইন টানবো কোন দিকে, এইদিকে। দাদা ওয়েস্ট অফ সাউথ তো? স্যার ওয়েস্ট অফ সাউথ আছে নিচে হতো তো। সরি ওয়েস্ট থেকে শুরু করছি, সাউথে যাচ্ছি। আমরা ইস্ট থেকে আমরা ওয়েস্ট দিকে যাব, সাউথ থেকে শুরু করব, ওয়েস্ট দিকে যাব আমরা কত ডিগ্রি নাকি 30 ডিগ্রি। এটা কি সেম এসছে সবার? হ্যাঁ দাদা। সাবাস। এবার আমরা করব টাইপস অফ ভেক্টর। এবার আশা করি ক্লাসটা একটু বোরিং হয়ে যাবে। জানো কেন কি এবার থিওরিটিক্যাল পোর্শন শুরু হচ্ছে, কিন্তু এটা বুঝে গেলে না ভেক্টর তোমাদের খুব ইজি লাগবে। দেখো प्रथम टाइप होचे कोइनिशियल वेक्टर। तो कोइनिशियल वेक्टर किसको बोलते हैं? अच्छा, उससे पहले हम एक बात बताएं तुम लोग को। देखो একটা ভেক্টর আমরা যখন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি তো আগে আমরা তাহলে আমাদেরকে একটা স্টার্টিং পয়েন্ট দরকার আর একটা এন্ড পয়েন্ট দরকার, তাই তো? তাহলে আমরা স্টার্ট কোথা থেকে করছি নাকি টেল থেকে শুরু করছি? টেল থেকে শুরু করি আর আমরা হেড দিকে যাই। তাহলে আমরা যেখান থেকে এই ভেক্টরকে টানতে শুরু করেছি ওটা কি হবে? আমাদের ইনিশিয়াল পয়েন্ট। আর এটা কি হবে? টার্মিনাল পয়েন্ট। আমরা যেখান থেকে ভেক্টরটা ড্র করতে শুরু করব সেটা হবে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, আর যেখান পর্যন্ত আমরা ড্র করব সেটা হবে আমাদের টার্মিনাল পয়েন্ট। এটা বোঝা গেছে? দেখো তো কোইনিশিয়াল ভেক্টর
এই নামটা থেকে আমাদের মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা পয়েন্ট মানে দু বা দু থেকে বেশি ভেক্টর, দু বা দু থেকে বেশি ভেক্টর এর ইনিশিয়াল পয়েন্টটা সেম হবে। কো ইনিশিয়াল ভেক্টর মানে এই যে ইনিশিয়াল পয়েন্টটা আছে ভেক্টরের সেটা একই জায়গায় থাকবে। আমি আগে এর ডেফিনেশনটা লিখি, তারপর তোমরা বুঝতে পারবে। টু or more vector which have same initial point are called co-initial vector। মানে কি হলো দেখো, টু আর মোর ভেক্টর মানে এক বা এক থেকে বেশি ভেক্টর যার ইনিশিয়াল পয়েন্ট সেম আছে, যার ইনিশিয়াল পয়েন্টটা সেম আছে ওটাকে আমরা বলবো কো ইনিশিয়াল ভেক্টর। কীভাবে হবে এটা? একটা পয়েন্ট সাপোজ করো এটা, এখান থেকে যদি আমি এটা একটা ভেক্টর টানলাম এইদিকে, এখান থেকেই আমি যদি আরেকটা ভেক্টর টানি, আর এখান থেকেই আমি যদি আরেকটা ভেক্টর টানি, এখান থেকেই আমি যদি আরেকটা ভেক্টর টানি, এই ভেক্টরগুলোকে কী বলা হবে? কো ইনিশিয়াল ভেক্টর। কেন কি এর যে ইনিশিয়াল পয়েন্টটা আছে সেটা সবার সেম, সেই জন্য কো ইনিশিয়াল ভেক্টর বলা হয় এটাকে। ঠিক আছে, नेक्स्ट टाइप হয়েছে তোমাদের কো টার্মিনাস ভেক্টর। তো কো টার্মিনাস ভেক্টর क्या होता है? এখন তোমাদেরকে বললাম যে ভেক্টরের এটা হলো তোমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো টার্মিনাল পয়েন্ট। তাহলে যেমন তোমাদের কো ইনিশিয়াল ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট সেম ছিল, কো টার্মিনাস ভেক্টরে কী হবে? টার্মিনাল সেম থাকবে। কিভাবে? কিভাবে থাকবে? এভাবে। মানে দাদা অনেকগুলো অ্যারো এক জায়গায় আছে মানে জয়েন্ট খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। দেখো আমার বাংলা কি বোঝা যাচ্ছে তোমাদেরকে, না কোনো অসুবিধা হচ্ছে? বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখো এইভাবে যদি কোনো ভেক্টর থাকে যার টার্মিনাল পয়েন্টগুলো একই আছে ওটাকে আমরা বলবো কো টার্মিনাস ভেক্টর। এর ডেফিনেশনটা আমি লিখি। two or more vector which have same terminal point are known as coterminous vector। সাপোজ আবার আমি বলছি, এটা কোনো একটা ভেক্টর আছে ভেক্টর এ, এটা কোনো ভেক্টর আছে ভেক্টর এ, এটা কোনো ভেক্টর আছে ভেক্টর বি, এটা কোনো ভেক্টর আছে। ভেক্টরের মাথায় সবসময় একটা অ্যারো দেবে, ঠিক আছে? আর এটা হলো আমাদের ভেক্টর সি, আর এটা হলো আমাদের ভেক্টর ডি। এই পয়েন্টটা আমার ভালো করে ম্যাচ করে নিই, তোমরা ম্যাচ করে নিও। এই পয়েন্টটা এক জায়গায় থাকবে সব সময়, এক পয়েন্ট থেকেই শুরু হবে। তো আসো আবার টার্মিনালটা, সেটাকে আমরা বলবো কো টার্মিনাস ভেক্টর। আর কি হয়? ইকুয়াল ভেক্টরস। তোমরা নোট করছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। নোট নাও করো তাহলে চাপ নেওয়ার দরকার নেই, আমি নোটটা পাঠিয়ে দেবো তোমাদেরকে। এবার আমরা আসি इक्वल वेक्टर है। इक्वल वेक्टर क्या होता है? देखो इक्वल वेक्टर
ইকুয়াল ভেক্টর বলতেই আমরা বুঝতে পারছি যে দুটো ভেক্টর যখন ইকুয়াল হবে, দুটো ভেক্টর যখন ইকুয়াল হবে সেটাকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। এবার ইকুয়াল কোন টার্মে ইকুয়াল আমি বলছি সেটা কীভাবে বুঝবে তোমরা, নাকি দেখো, ফার্স্ট অফ অল ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড, ডাইরেকশন অ্যান্ড ইউনিট। যদি কোনো দুটো ভেক্টরের ম্যাগনিটিউড, ডাইরেকশন প্লাস ইউনিটটা সেম হয়ে যায় তাহলে ওই ভেক্টরকে আমরা বলবো ইকুয়াল ভেক্টরস, সেটাকে আমরা বলবো ইকুয়াল ভেক্টরস। দেখো লিখছি আমি টু ভেক্টরস আর said to be equal if they have same magnitude, direction and unit, তাহলে আমরা ওই ভেক্টরকে কি বলবো, ইকুয়াল ভেক্টর। এবার আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, তোমরা বলো কি সেটা ইকুয়াল হবে কি হবে না। এটাতেই করি। এটা সাপোজ আমার ভেক্টর আছে ভেক্টর এ, সেটা কি আছে 2 মিটার পার সেকেন্ড। আর এটা একটা ভেক্টর আছে সেটা হচ্ছে তোমার এটাও 2 মিটার পার সেকেন্ড। এই দুটো ভেক্টর কি ইকুয়াল বলো তো তোমরা? না স্যার ইকুয়াল না, ডাইরেকশনটা আলাদা। ডাইরেকশনটা আলাদা, হ্যাঁ। আর একটা বলো, এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর। এই ভেক্টরটা হলো সাপোজ ভেক্টর পি, কত নাকি 2 মিটার পার সেকেন্ড ইস্ট, ঠিক আছে। আর এই যে ভেক্টর হলো সাপোজ এটা 2 মিটার পার সেকেন্ড, এটাও ইস্ট। তাহলে কি এই দুটো ভেক্টর ইকুয়াল হবে? দাদা ম্যাগনিটিউডটা আলাদা আছে। কি বললে ম্যাগনিটিউড আলাদা আছে? পি বাই কিউটা আলাদা হবে না, এটা পি বাই কিউ দুটো আলাদা মানে ভেক্টরটা। আমি বললাম দেখো, টু ভেক্টর বলতে কোনো দুটো ভেক্টর, এমন না যে দুটো ভেক্টর, এমন দুটো ভেক্টর আমি যদি এই ভেক্টরকে পি লিখি তাহলে আমাকে অন্য ভেক্টरটাও पी वेक्टर ही लिखते पारबो। नाम देखो कुछ भी हो सकता है, मगर मेरे को क्या ध्यान देना है, मैग्नीट्यूड और डायरेक्शन प्लस यूनिट, मैग्नीट्यूड डायरेक्शन प्लस यूनिट। এবার আমাকে এই দুটো ভেক্টর দেখে বলো যে দুটো ভেক্টর ইকুয়াল আছে কি না। হ্যাঁ আছে, দেখে তো মনে হচ্ছে স্যার ইকুয়াল আছে, কিন্তু ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট দুটো কিন্তু আলাদা। হ্যাঁ ভেরি গুড। দেখো আমি এই পয়েন্টটাই তোমাদেরকে একটু নোটিস করাতে চাইছিলাম। দেখো আমি একটা কথা লিখছি, সেটা তোমরা দেখো, আমি একটু বুঝিয়ে দিই, সেটা নোট করে একটা কথা লেখো তোমরা। ইকুয়াল ভেক্টরস ডু নট need to have the same initial point and terminal point. They can be located anywhere in space. देखो দুটো वेक्टर जखन इक्वल होगा, दो वेक्टर जब इक्वल होगा तो ये ज़रूरी नहीं है कि वो दोनों पॉइंट का टर्मिनल पॉइंट
और टर्मिनल पॉइंट और जो इनिशियल पॉइंट है वो पैरेलल हो, ये ज़रूरी नहीं है, वो स्पेस में कहीं भी हो सकता है, बशर्ते उसका डायरेक्शन एक ही डायरेक्शन में होना चाहिए। अब देखो कोई दो वेक्टर, सपोज ये एक वेक्टर है a इज इक्वल्स टू 2 নিউটন ইস্ট, তো আমি একটা ইকুয়াল ভেক্টর কোনো ডাইরেকশনও নিতে পারি, কিন্তু সাপোজ এটা ভেক্টর বি, সেটা 2 নিউটন ইস্ট। It is not mandatory to have the initial point and the terminal point in the parallel direction, but it can be placed in anywhere in the space. আমি কোনো দুটো ইকুয়াল ভেক্টরকে স্পেসে কোথাও রাখতে পারি, বাট দ্য কন্ডিশন ইজ দ্যাট ইট মাস্ট হ্যাভ ইকুয়াল ইউনিট অ্যান্ড ডাইরেকশন। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভালো তো বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার আমাকে আরও একটা বলো, সাপোজ এটা কি ইকুয়াল ভেক্টর হবে কি হবে না? এটা কি আছে 2 মিটার পার সেকেন্ড in the direction of east and it is 2 নিউটন in the direction of, এবার বলো তো এটা ইকুয়াল ভেক্টর আছে কি না? না স্যার, না না দাদা, এটা ইকুয়াল নয়, কেন? ইউনিট সেম নেই। ইউনিট তো আলাদা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এটা ইকুয়াল ভেক্টর নয়, কেন কি ইউনিটটা আলাদা। তিনটে জিনিস মনে রাখবে, ম্যাগনিটিউড, ইউনিট অ্যান্ড ডাইরেকশন। এই তিনটে জিনিস যদি সেম হয় কোনো দুটো ভেক্টরের বা তিনটে ভেক্টরের, তাহলে ওটা ইকুয়াল ভেক্টর হয়ে যাবে। দেখো না, ওটাই লিখেছি আমি, ইফ টু ভেক্টরস আর সেড টু বি ইকুয়াল দেন ইট মাস্ট হ্যাভ দ্য সেম ম্যাগনিটিউড, ডাইরেকশন অ্যান্ড ইউনিট। এই তিনটা জিনিস যদি ইকুয়াল থাকে তাহলে ওই দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। ইকুয়াল ভেক্টর কি বোঝা গেছে সবাইকে? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার আমরা শুরু করি কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর কি হয় দেখো, সাপোজ একটা ভেক্টর আছে, ভেক্টর এ আর একটা ভেক্টর আছে ভেক্টর বি, আর একটা ভেক্টর আছে ভেক্টর সি। এটাতে দেখো ম্যাগনিটিউড, আমি দাঁড়াও দিয়ে দিই ম্যাগনিটিউডটা, এটা 3 নিউটন, এটা 2 নিউটন, এটা 5 নিউটন। দেখো এই যে তিনটে ভেক্টর আছে, এই তিনটে ভেক্টরের দেখবে ডাইরেকশন সেম আছে কিন্তু ম্যাগনিটিউড আলাদা আছে, দেখতে পাচ্ছ? এটা একটু লম্বা, তার থেকে ছোট, তার থেকেও লম্বা একটা ভেক্টর আছে। যাক, এই সুরজিৎ দেখো এই যে তিনটে ভেক্টর আছে, দেখতে পাচ্ছ আমাকে? হ্যালো? হ্যাঁ দাদা। দেখো এই যে তিনটে ভেক্টর আছে তার ম্যাগনিটিউড আলাদা আছে, সেটা আমি মানছি। কেন দেখো, কেন কি দেখো, তোমার ডাইরেকশন সেম আছে, ডাইরেকশন দেখো সেমই আছে, সবার ডাইরেকশন সেম আছে, কিন্তু দেখো ম্যাগনিটিউড আলাদা আলাদা আছে, ম্যাগনিটিউড আলাদা আলাদা আছে, তাহলে কোলিনিয়ার। এবার এই ওয়ার্ডেই তোমরা বুঝতে পারছো লিনিয়ার মানে একটা লাইনে থাকবে, একটা লাইনে থাকবে ভেক্টর। হ্যালো, হ্যাঁ বলো বলো, কি বলছো? স্যার আসলে রৈখিক রৈখিক মানে একই সাথে অবস্থান করে। হ্যাঁ সেটাই ঠিক বলেছো।
ম্যাগনিটিউডটা আলাদা হতে পারে, স্যার কিন্তু ডাইরেকশন মনে রাখবে সেম থাকবে, ডাইরেকশন যেন আলাদা না হয়ে যায়, ম্যাগনিটিউড সেম থাকলেই হলো। স্যার একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, মানে ইউনিট গুলো সেম ছিল, মানে কোয়ান্টিটি গুলো সব ফোর্সের ছিল, তাহলে কি ওগুলো সবগুলোই মানে একই হতে হবে ইউনিট গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিটটাও থাকবে, আমি লিখছি এখন আর ডেফিনেশনটা লিখি তোমরা বুঝতে পারবে, ওটাও থাকবে ইউনিটটাও। আমি বললাম তো ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড, ডাইরেকশন আর ইউনিট, যেখানে ম্যাগনিটিউড লাগবে না সেখানে ডাইরেকশন আর ইউনিট সেম থাকবে, যেখানে ডাইরেকশন লাগবে না সেখানে ম্যাগনিটিউড আর তোমার ইউনিট সেম থাকবে। কিন্তু একটা আরও টাইপের ভেক্টর হয় যেটা হয় অপোজিট ভেক্টর, অপোজিট ভেক্টর সেখানে কি হয় ডাইরেকশনটা উল্টো হয়ে যায় কিন্তু ম্যাগনিটিউড আর তোমার ইউনিটটা সেম থাকে, সেটা আমি বলছি পরে। দেখো, two or more vector, two or more vector are said to be linear said to be collinear vector if they have same direction regardless of their magnitude, মানে কি হলো, শুধু ডাইরেকশনটা সেম হলেই হলো কিন্তু ম্যাগনিটিউডটা আলাদা হতেই পারে, অ্যান্ড ইউনিট, আর দাদা ইউনিট? ইউনিটটা দুটো ভেক্টর সেম থাকবেই, মনে রাখবে এটা। কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিই, আরে यार এটা ভেক্টর এ, এটা ভেক্টর বি, এটা ভেক্টর সি, এটা ভেক্টর। এবার আমরা চলে আসব অপোজিট ভেক্টরে, যেটা এখন বলছিলাম তোমাদেরকে। অপোজিট ভেক্টর কি না, যখন কোনো দুটো ভেক্টরের তোমার সাপোজ এ আছে আর একটা আছে ইয়ে, যখন কোনো দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আচ্ছা এটা তোমরা বলো যে এটা কি কি সেম হতে হবে। সরি আমি ভুল ড্র করে দিয়েছি, একটু ক্ষমা করো আমাকে। আমি তিনটে জিনিস লিখছি, ম্যাগনিটিউড, ডাইরেকশন অ্যান্ড ইউনিট। এখানে তোমরা বলো যে কোনটা জিনিস সেম হবে আর কোনটা জিনিস থাকবে না, বলো তোমরা। ম্যাগনিটিউড আর ইউনিট সেম থাকবে, ডিরেকশন আলাদা হতে পারে। হ্যাঁ, ডাইরেকশন আলাদা হয়ে যাবে, ঠিক আছে, ভেরি গুড। এটাকেই বলা হয় অপোজিট ভেক্টর। আমি এটা ফের করে লিখে দিচ্ছি তোমাদের জন্য, দেখো, টু vectors are said to be opposite if they have the same magnitude and unit but opposite direction। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি।
আর অপোজিট ভেক্টর হোক বা কোলিনিয়ার ভেক্টর হোক, আরও একটা কথা মনে রাখবে যে দুটো ভেক্টরকে আমরা, দুটো ভেক্টর সাপোজ ভেক্টর পি অ্যান্ড ভেক্টর কিউ, আমি কোনো দুটো ভেক্টর অপোজিট হোক বা ইকুয়াল হোক বা কোলিনিয়ার হোক, কোনো দুটো ভেক্টরকে আমরা স্পেসে প্যারালালি শিফট করতে পারি। এবার তোমরা বলবে যে দাদা প্যারালাল কি শুধু এটাই প্যারালাল, যে এটাই প্যারালাল হয় নাকি? দেখো, যদি আমি দুটো ভেক্টরকে সাপোজ ভেক্টর পি অ্যান্ড ভেক্টর কিউ ও ভালো করে আমি ড্র করি, একটু দাঁড়াও। দেখো, যদি আমি কোনো দুটো ভেক্টর সাপোজ এটা ভেক্টর পি আর এটা ভেক্টর কিউ, এটাও প্যারালাল। হ্যাঁ এটাও প্যারালাল। কি করে প্যারালাল হলো? দেখো, যখন তুমি একটা লাইন টানবে দুটো পয়েন্টকে এন্ড করতে, দেখো প্যারালাল লাইন পাচ্ছ, এই দুটো লাইন প্যারালাল। আর কিভাবে হতে পারে? এই দুটো ভেক্টরও প্যারালাল ভেক্টর, দেখো প্যারালাল লাইন পাচ্ছি আমরা। মানে প্যারালাল বলতে শুধু এইভাবে প্যারালাল হবে সেটা কোনো ইয়ে নেই, কিন্তু প্যারালাল এইভাবেই হতে পারে। বুঝেছো এটা? দেখো এবার আমি যাই অন্য ভেক্টরে। দেখো, এবার যে আমি অপোজিট ভেক্টর বললাম, এখানে আমি কি লিখব? ভেক্টর এ। আমি এটা লিখতে পারি কিনা তোমরা বলো শুধু। ভেক্টর এ ইজ ইকুয়ালস টু ভেক্টর মাইনাস অফ ভেক্টর বি, এটাকে আমি লিখতে পারি? হ্যাঁ দাদা। কেন হ্যাঁ দাদা। কেন বলো তো একবার, ট্রাই করো একটু। কেন দাদা? অপোজিট ডাইরেকশন, হ্যাঁ হ্যাঁ, মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, ডাইরেকশন যখন অপোজিট হবে, ভেক্টরের ডাইরেকশন যখন অপোজিট হয়ে যাবে তখন তার আগে একটা মাইনাস সাইন চলে আসবে। আর যখন আমরা ইকুয়াল ভেক্টর পড়ছিলাম, এখানে কি হবে? এটা তো হবে না। দেখো, ভেক্টর পড়ছিলাম, যখন আমরা ইকুয়াল ভেক্টর পড়ছিলাম, হ্যাঁ a is equals to b ভেক্টর হবে। ইকুয়াল ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর a and ভেক্টর b, এখানে আমরা কি লিখতে পারি? ভেক্টর a is equals to ভেক্টর b, যদি দুটো ভেক্টর ইকুয়াল হয়। এবার দাদা বলছি, হ্যাঁ বলো। বলছি কোলিনিয়ার ভেক্টরে যদি দুটো ভেক্টর অপোজিট ডাইরেকশনে থাকে তখন সেটাকে কি বলে? কোলিনিয়ার ভেক্টরে বলো। কোলিনিয়ার ভেক্টরে যদি এ আর বি ভেক্টরটা যদি অপোজিট ডাইরেকশনে থাকে তখন সেটাকে কি বলে? এই তো বললাম এখন, অপোজিট। সরি, অপোজিট হবে না এখানে তোমাদের হয়ে যাবে, সেটাকে কিছু বলা হয় না। কেন কি, দুটো ভেক্টর দেখো, দুটো ভেক্টরের অন্য ম্যাগনিটিউড, কিন্তু দেখো ডাইরেকশন হতেই পারে, সেটাকে কোনো নাম দিয়ে স্পেসিফাই করা হয়নি এখন পর্যন্ত, আমি যতটা জানি। ঠিক আছে দাদা। এবার কিছুগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, ফার্স্ট পয়েন্ট কি হবে আমি লিখছি, তারপর বলবো আমি। on rotating the vector by 2 pi does not changes
ইটস ভ্যালিউ। এর মানেটা কি হলো দেখো বলি। তোমরা এটা জানো তো কি পাই কি, 2 পাই কি, 3 পাই কি, 4 পাই কি, জানো এটা? হ্যাঁ দাদা। পাই মানে কত হলো? 180 ডিগ্রি। 90 so 180 ডিগ্রি। হ্যাঁ 180 ডিগ্রি। 2 পাই কত হবে? so 360 ডিগ্রি। 360 ডিগ্রি। 360 মানে এটা যদি তোমার রেফারেন্স পয়েন্ট হয়, আমি এখান থেকে যদি শুরু করি, এটা ফিক্সড পয়েন্ট, তাহলে আমি যদি 360 ডিগ্রি রোটেট করি এটা কত হবে? পুরোটা সার্কেল করবে। হ্যাঁ এটা পাই হবে। আর আমি যদি পুরোটাই রোটেট করে দিই তাহলে কত হয়ে যাবে? 2 পাই। so 360 ডিগ্রি। 360 ডিগ্রি হ্যাঁ। এটা হয়ে যাবে 360 ডিগ্রি। তাহলে এটা তুমি বুঝতে পেরেছো, যদি আমি কোনো ভেক্টরকে, সাপোজ একটা ভেক্টর হলো এ, এই এ ভেক্টরকে আমি 360 ডিগ্রি রোটেট করলাম এভাবে। না না দাঁড়াও, আমি আগে এটাকে 180 ডিগ্রি রোটেট করি, তারপর তোমরা বলবে যে কি কেসটা আসতে পারে। এই একটা ভেক্টর, আমি এই ভেক্টরকে আগে 180 ডিগ্রি রোটেট করবো, তাহলে এই ভেক্টরের ওরিয়েন্টেশনটা কিভাবে চলে আসবে? নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ নেগেটিভ হয়ে যাবে, উল্টো ডাইরেকশনে চলে আসবে। উল্টো ডাইরেকশনে চলে আসবে। এবার যদি আমি, এটা হয়ে যাবে মাইনাস এ ভেক্টর, দেখ বুঝেছো? এবার যদি আমি এই ভেক্টরটাকেই 360 ডিগ্রি রোটেট করি, তাহলে কি হবে? এখান থেকে শুরু হবে, আবার 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 শেষ করে এখানে আবার সেম চলে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যদি আমি একটা ভেক্টর এ কে 2 পাই রোটেট করি, তাহলে তার ওরিয়েন্টেশন, ম্যাগনিটিউড, ডাইরেকশন কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, সেটা সেম ভেক্টরই, সেটা আর যেমন ছিল সেমনই থেকে যাচ্ছে। এই পয়েন্টটা মনে রাখো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আমি আবার লিখে দিচ্ছি, মুছে গেল ওটা, ধরো on rotating the vector by 2 pi does not changes its value. নেক্সট পয়েন্ট কি হবে নাকি দেখো, এখন আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে কোনো একটা ভেক্টরকে আমি স্পেসে প্যারালালি কোথাও শিফট করতে পারি, নো কন্ডিশন। এই ভেক্টর আগে এখানে ছিল ভেক্টর এ, এখন এই ভেক্টরটা আগে এই ভেক্টরটা এখানে ছিল, এখন এই ভেক্টরকে আমি টেনে এখানে নিয়ে চলে এলাম। এটা আমি করতে পারি, এটা ভেক্টরের প্রপার্টি, কিন্তু দেখবে ডাইরেকশন চেঞ্জ হয়নি, ম্যাগনিটিউড চেঞ্জ হয়নি, প্লাস ইউনিট চেঞ্জ হয়নি। তাহলে আমি কোনো দুটো ভেক্টरকে पैरेलली स्पेस है कोথাও शिफ्ट करते पारी, आगे पीछे ऊपर नीचे कहीं भी शिफ्ट कर सकते हैं। नो कोई कंडीशन नहीं है इसके ऊपर। ये पॉइंट तुम लोग याद रखना, इंपॉर्टेंट है ये। इसका यूज़ हम लोग बहुत ही करेंगे वेक्टर में, बहुत ज़्यादा यूज है इसका वेक्टर में। ए वेक्टर कैन बी शिफ्ट parallel to itself anywhere in the space without changing its magnitude
ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। আমি কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে চেঞ্জ না করে স্পেসে কোথাও শিফট করতে পারি, কেউ আমাকে আটকাতে পারবে না ওটাতে, যে কেউ এসে বলবে যে তুমি এটা কেন করলে, ভেক্টরের পজিশন চেঞ্জ হয়ে গেল, কিন্তু করতে পারি আমি। তার থেকে ভেক্টরের তোমার প্রপার্টিতে কোনো চেঞ্জ আসবে না। এই প্রপার্টিটা মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি এটা। আর 3 নম্বর প্রপার্টিটা কী হয়েছে বলছি আমি, এটা তোমরা একটু বলো। অলওয়েজ টেক স্মলেস্ট, আমি আগে লিখি তারপর আমি এটা বোঝাচ্ছি কী জিনিস। অ্যাঙ্গেল between two vectors when they are joined tail by tail। এই লাইনটা একটু ভালো করে মনে রাখো, টেল বাই টেল। দেখো আমি কি লিখেছি, always take the smallest angle between two vectors when they are joined tail by tail। মানেটা কি, যখন আমি কোনো দুটো ভেক্টর, সাপোজ এটা একটা ভেক্টর এ, এটা ভেক্টর এ, আর তার টেলের সাথে আরও একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা হলো সাপোজ ভেক্টর ভি, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা নেব নাকি এই অ্যাঙ্গেলটা নেব, এটা থিটা এটা আলফা, আমি আলফা নেব নাকি থিটা নেব, হতে তো দুটোই পারে, কিন্তু আমি সবসময় এই থিটা ভ্যালুটা নেব। এটা একটা ভেক্টরের প্রপার্টি, আর লার্জেস্ট অ্যাঙ্গেল নিয়ে নিলে অসুবিধা হয়ে যাবে। এবার আমাকে কিছু এক্সাম্পল বলো তোমরা, এক্সাম্পল না, আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে, তোমরা বলো। আর একটা কথা বলি, ইট ইজ নট ম্যান্ডেটরি দ্যাট, এটা খুবই নেসেসারি না যে দুটো পয়েন্ট মানে তোমার দুটো টেল সব সময় অ্যাটাচ থাকবে, এটা এরকমও হতে পারে। ফিগারটা ভালো হয়নি, দাঁড়াও। আমি যদি এইভাবে ভেক্টরকে আঁকি, তাহলে কি আমি এই অ্যাঙ্গেলটা নিতে পারি, বলো তো? অবশ্যই নিতে পারি। হ্যাঁ দাদা। হ্যাঁ অবশ্যই নিতে পারি। হ্যাঁ দাদা, কেন কি আমি এখন বললাম যে আমি দুটো ভেক্টরকে প্যারালালি শিফট করতে পারি, তাহলে আমি এই যে ভেক্টর আছে এটাকে আমি তুলে কি এখানে আনতে পারি না, বলো তো? অবশ্যই আনতে পারি। এই ভেক্টরটা এই ভেক্টর আছে, এটাকে আমি তুলে এখানে তো আনতে পারি অবশ্যই। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে ভেক্টরে। এই যে দুটো ভেক্টর আছে সেম ভেক্টর, কিন্তু আমি শুধু কি করেছি, এই যে ভেক্টর আছে এই যে এই ভেক্টরকে তুলে আমি এখানে অ্যাড করে দিলাম, তাহলে কি হলো, আমি এই যে অ্যাঙ্গেলটা আছে পেয়ে গেলাম। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বলো কোন কোন অ্যাঙ্গেলটা আমি নেব। সাপোজ আছে আমার সাপোজ আছে আমার এটা একটা ভেক্টর, ও এ ভাই, সাপোজ এই একটা ভেক্টর আছে, আর এই ভেক্টরটা আছে ভেক্টর এ,
আর এই ভেক্টরটা আছে ভেক্টর বি, আর এই দুটো মাঝের অ্যাঙ্গেলটা আছে তোমার 120 ডিগ্রি। তাহলে কি এই দুটো ভেক্টরের অ্যাঙ্গেলটা বের করতে পারবে? বলো তো একটু কত হবে? দুশো 240 ডিগ্রি। 240 ডিগ্রি? আচ্ছা বা দাদা কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, মানে ওই অ্যাঙ্গেলটা বার করতে বলেছিল। বলো বলো, শুনতে পাচ্ছি না আমি। ওই অ্যাঙ্গেলটা 120, তুমি কি ওই ব্যাক মানে পিছনে যে অ্যাঙ্গেলটা আছে ওটা বার করতে বলেছিলে? नहीं नहीं, हम बोल रहे हैं এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে? এটা কি 120 ডিগ্রি হবে? এটা কি 120 7 ডিগ্রি? ডিগ্রি হবে। হ্যাঁ, এটা কি 120 ডিগ্রি হবে নাকি 240 ডিগ্রি হবে? কত হবে? 120 ডিগ্রি হবে। 100 ডিগ্রি। কত হবে? 120 ডিগ্রি। হ্যাঁ দেখো দাদা ওটা কি করে বলা যাবে? তো ওটা তো তোমার প্রথমে ভেক্টরের টেল দুটোকে এক করতে হবে না, তারপরে তো সাবাস, সাবাস। ইয়েটা আসবে। এখন আমি বললাম যখন দুটো ভেক্টর টেল বাই টেল মানে টেল বাই টেল অ্যাড করা থাকবে, তখনই আমি মানে টেল বাই টেল অ্যাড করলে আমি দুটো ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা। কিন্তু দেখো এখানে কি আছে, এখানে হেড আছে প্লাস একটা টেল আছে, তাহলে আমি এটা করতে পারবো না। আমাকে কি করতে হবে সলভ করার জন্য? আমি একটা ভেক্টর নেব, মানে এই যে ভেক্টর এ আছে সেটা এমনি থাকবে, ভেক্টর এটা এমনি থাকবে, ভেক্টর এটা এমনি থাকবে। আমি কি করব, এই যে বি ভেক্টর আছে এটাকে সেম শিফট করে দেব এইদিকে। বুঝতে পারলে? নাহলে দাঁড়াও হ্যাঁ দাদা বুঝছি। আরো ভালো করে বোঝাচ্ছি এটা, দাঁড়াও। আমি এই ভেক্টরকে, এই যে বি ভেক্টর ছিল, আমি সেম ভেক্টর এইদিকে একটা নিলাম, এটা হলো তোমার ভেক্টর বি, এটা ভেক্টর বি। এবার অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? যদি এটা 120 ডিগ্রি হয়, এটা 120 ডিগ্রি হয়, আমি তো লিখে দিয়েছি অ্যাঙ্গেলটা, বাদ দাও এবার। এটা হবে 60 ডিগ্রি। কেন? কেন কি একটা স্ট্রেট লাইনের মাঝে অ্যাঙ্গেলটা কত হয়? 180 ডিগ্রি। এটা যদি 120 হয় তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। শুধু এটা মনে রেখো যে টেল বাই টেল যেন অ্যাড থাকে, বা এড নাও থাকে, তাহলে সাপোজ টু বি অ্যাডেড, এটা ফিউচারে অ্যাড হবে এমন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসবে, এটা অ্যাড হয়ে যাবে। তো এই যে দুটো মাঝের অ্যাঙ্গেলটা হবে সেটা হবে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। আমি যখনও বলবো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, তাহলে তুমি এই অ্যাঙ্গেলটাই বুঝবে, মানে মানে কী বলবো, রিমেম্বার করবে। বুঝা গেছে এটা? হ্যাঁ দাদা। হ্যাঁ। হ্যাঁ, আর কি ক্লাস করবে তোমরা? না আজকে এই পর্যন্তই থাকবে? হ্যালো, হ্যাঁ এই পর্যন্তই থাকুক। এই পর্যন্তই এই থাকবে? পর্যন্তই থাকবে। ঠিক আছে, তাহলে আমি আজকে একটা কাজ করব, একটু পরে তোমাদেরকে আমি নোটসগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই পিপিটিটাও পাঠিয়ে দেবো তোমাদেরকে, প্লাস আমি নিজের হ্যান্ড রিটেন নোটসটাও পাঠিয়ে দেবো। আমি দেখো না বাবা, সব কিছু তৈরি করে রেখেছি তোমাদের জন্য, সব কিছু রেডি আছে তোমাদের জন্য। দেখো, সব কিছু রেডি করে রেখেছি তোমার জন্য। আরেকটা কথা হলো, আমি শনিবার করে ক্লাস নেব তোমাদের প্রতি উইকে। বলছি আজকে যে এই যে পিপিটিটা আছে সেটাও কি পাঠিয়ে দেবো তোমাদেরকে? হ্যাঁ হ্যাঁ স্যার। দাদা। হ্যাঁ দাদা পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে দাদা পাঠিয়ে দাও।
আজকে ক্লাসটা কি বোঝা গেছে তোমাদের? আমার তো মনে হয়নি। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা বোঝা গেছে। বোঝা গেছে। জানি একটু বোরিং হয়ে গেল ক্লাসটা, কেন জানো? কেন কি ভেক্টরটা আজকে শুধু থিওরিটিক্যাল পড়ালাম তোমাদেরকে, আর ভেক্টরের থিওরিতে মধ্যে কিছু বেশি নেই, কিন্তু হ্যাঁ কিছুগুলো কনসেপ্ট আছে যেগুলো তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট, না হলে তোমরা করতে পারবে না। দাদা ভেক্টরের ম্যাথগুলো অনেক হার্ড হয় স্যার, আমি করেছি আগেও। বলো বলো বলো, কি বলছো? দাদা ভেক্টরের ম্যাথগুলো অনেক হার্ড টাইপের হয়, মানে চট করে মানে বুঝতে পারা যায় না। আরে বাবা, আমি কি জন্য আছি ভাই? আমি আছি তো এখন। ভেক্টর তুমি এমনি মানে কি বলবো, লেফট হ্যান্ড থেকে তুমি সলভ করবে। হয়তো তুমি রাইটই লিখো, কিন্তু তুমি লেফট হ্যান্ড দিয়ে সলভ করবে ভেক্টরের ম্যাথগুলো। বা সলভ করা দূরের কথা, তুমি দেখে আর তুমি শুধু অঙ্কগুলো দেখে তুমি বলে দেবে যে অ্যান্সারটা কত হবে। আমি জানি আজকে ক্লাসটা একটু বোরিং ছিল, কেন কি বেশি পার্ট থিওরিটাই ছিল। থিওরি পার্টটা বুঝতে গেলে একটু বোরিং লাগেই ক্লাসটা, আমি বুঝতে পারছি। না দাদা ঠিক ছিল স্যার, আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলছি কি তোমাদের কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলতে পারো তোমরা। না দাদা। না না দাদা, না দাদা এখনো পর্যন্ত কোনো ডাউট তো নাই গো। ডাউট নেই, ঠিক আছে। প্লাস আরও একটা কথা বলি আমি, যদি ফিউচারে কোনো ডাউট থাকে তাহলে তোমরা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নম্বরে। আর একটা কথা বলি, কোনো হেজিটেশনের দরকার নেই। আমি তোমাদের দাদার মতনই আছি। কোনো ডাউট থাকলে, কোনো কিছু ডাউট থাকলে তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। নাম্বারটা তোমরা লিখে নাও, এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো আমাকে। ফিজিক্স হোক বা যে কোনো ডাউট হোক, তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। এবার সুরজিৎ স্যার তোমাদেরকে কিছু বলবে, একটু দেখো। সো আমাকে দেখা যাচ্ছে? একটু প্লিজ রেসপন্স করো সবাই। হ্যালো, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, তো আজকে ক্লাসটা কেমন লাগলো সবার? ভালো দাদা। ভালো লেগেছে স্যার। সো যেটা কথা হচ্ছে যে ফিজিক্সের ক্লাস তো আজকে হলো, ঠিক আছে। আমরা যেটা ঠিক করেছি যে ক্লাস হবে, ক্লাসের ফার্স্টে হচ্ছে ফার্স্ট যে একটা চ্যাপ্টার আছে, ভাবো একটা চ্যাপ্টার, ঠিক আছে। চ্যাপ্টারের কমপ্লিট করব কি করে না, ফার্স্ট হচ্ছে আমরা কনসেপ্ট শেখাবো, ঠিক আছে। তারপর এই কনসেপ্টের সাথেই নিউমেরিক্যাল কিছু করাবো। তারপর এই নিউমেরিক্যাল করানোর পর ফার্স্ট যেটা ধরবো সেটা হচ্ছে জিলেটের পিআইকিউ, তারপরে ডব্লিউবিজেই পিআইকিউ, আর যেই মেন্সের পিআইকিউ, আর তারপরে অ্যাডভান্সও আছে। অ্যাডভান্সের অঙ্ক এরকম চুটকি বাজিয়ে করবে, একদম ইজি ভাবে করানো হবে, ঠিক আছে। ফিজিক্স স্যার খুব কঠিন। আরে ভাই ফিজিক্স কঠিন না, ফিজিক্স ব্যাপার হচ্ছে এটা কনসেপচুয়াল সাবজেক্ট, ঠিক আছে। কনসেপচুয়াল সাবজেক্টে তুমি কনসেপ্ট ছাড়া যদি তুমি নিউমেরিক্যাল করতে যাও না, তুমি জীবনে পারবে না। এটা হচ্ছে বাস্তব, আর বাস্তব খুব কঠিন, এটা তোমাকে মানতেই হবে। তুমি কনসেপ্ট ছাড়া ফিজিক্সে কিচ্ছু পারবে না। তুমি যদি ফোর্সের ডেফিনেশন না জানো, ভেক্টর যদি না জানো, কিভাবে ভেক্টর কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে,
এইগুলো যে রিপ্রেজেন্ট যদি না করতে পারো তুমি নিউমেরিক্যাল করতেই পারবে না। তো আন্দা কানুন কি হবে না, টুক্কা মারতে হবে, আর টুক্কা মেরে কোনো লাভ হবে না। কারণ আমার এখানে আমি কাউকে টুক্কা শেখাই না, এখানে যা শেখানো হবে ফুল কনসেপ্ট শেখানো হবে আর পুরো বেসিক থেকে শেখানো হবে, ঠিক আছে। ম্যাথ আর ফিজিক্স ক্লাস দেখেছো, এবার কেমিস্ট্রিও থাকবে আর এফটিপিও থাকবে। কালকে তোমাদের ছুটি দিচ্ছি, সানডে আছে, ঠিক আছে। এবার মানডে আমি ক্লাস নেবো, ম্যাথসের ক্লাস। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে ম্যাথসের ক্লাসটা আমি এর আগের দিনকার করিয়েছি, সবাই করেছিলে তো ক্লাসটা, যারা যারা করোনি তাদেরকে রেকর্ডেড পাঠিয়ে দিয়েছিলাম, তারা চেক করে নেবে, ঠিক আছে। আর একটা কথা, আমার ক্লাসে কেউ রিভিশন ছাড়া প্লিজ এসো না, রিভিশন ছাড়া আসবে না, না হলে আমার ক্লাস যদি করো তখন মনে হবে রকেট সায়েন্স যাচ্ছে মাথার উপর থেকে, এটা কিন্তু আমি বলে দিলাম। রিভিশন ছাড়া কেউ আসবে না আমার ক্লাসে, রিভিশন ছাড়া নো অ্যালাউ। আর রিভিশন ছাড়া যদি আসো তাহলে মনে হবে রকেট সায়েন্স যাচ্ছে মাথার উপর দিয়ে, তো তার জন্য রিভিশন ছাড়া কেউ আসবে না। আর ম্যাথসে যদি কোনো ডাউট হয় আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, এটা আমার নাম্বার লিখে দিচ্ছি। তোমরা কি জানো যে প্রকাশ স্যার যে ফিজিক্স পড়াচ্ছে, প্রকাশ স্যার হচ্ছে ডাউটনাটে ফিজিক্সের এক্সপার্ট, বুঝলে? সো আজকে ক্লাস কেমন লাগলো সবার, একটু ফিডব্যাকটা নিই। খুব ভালো ভালো দাদা, ভালো দাদা, পুরো বেসিক থেকে বোঝানো হয়েছে তো? ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে, আমি একবার মেসেজ করছি, ঠিক আছে, কার কিরকম লেগেছে ক্লাসটা, ঠিক আছে। অনেস্টলি তোমরা ফিডব্যাক দেবে, ঠিক আছে, অনেস্টলি একদম ফিডব্যাক দেবে, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের মধ্যে যদি কিছু আরও কিছু যদি আপগ্রেড করার থাকে তো সেগুলো আমরা করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা অনলাইন পড়াতাম না এর আগে, আমরা অফলাইনই পড়াতাম, তো ফার্স্ট আমরা অনলাইন স্টার্ট করছি, তো তার জন্য আমাদের ফিডব্যাকটা খুব জরুরি, যে আমাদের মধ্যেও কিছু প্রবলেম হতেই পারে, হয়তো অফলাইনে একটা পড়ানো আলাদা সিস্টেম থাকে, ইন্টারাকশান আমরা অনেক বেশি করি, অনলাইনে হয়তো সেরকম হচ্ছে না, বা কী প্রবলেম হচ্ছে সেগুলো জানার জন্য আমরা হোয়াটসঅ্যাপে পোল করছি বা হোয়াটসঅ্যাপ মেসেজ করছি, তোমরা একটু প্লিজ ফিডব্যাক দিয়ে দাও প্রত্যেকে, প্লিজ। এখানে দেখো 19 জনের মতো আছো, 19 জনের মতো প্লিজ সবাই একটু রেসপন্স করো, ঠিক আছে, যে কীরকম অনেস্টলি ফিডব্যাক দিও সবার, ঠিক আছে। ঠিক আছে, ওকে দাদা, একদম ওকে, ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা এন্ড করছি, ঠিক আছে। হ্যাঁ দাদা, ঠিক একটা আছে, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি দাদা বলছিলাম বলছিলেন যে যে আপনি admission- note করছিলেন তো এখানে, আমি টুকিনি। আচ্ছা, অ্যাডমিশন, তো দেখো অ্যাডমিশনের যেটা ব্যাপার হ্যাঁ। হচ্ছে, ঠিক আছে, তোমাদের একটা আমরা নিজেরা, তোমরা কালকে বলছিলে বলে আমরা নিজেরা আবার একটা ওয়েবসাইট লঞ্চ করব, ঠিক আছে, ওয়েবসাইট বানাচ্ছি এখন, ঠিক আছে। ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেলেই অ্যাডমিশনও স্টার্ট করে দেবো। অ্যাডমিশন এখনও স্টার্ট হয়েই আছে, যারা যারা অ্যাডমিশন নেবে নিতে পারো। সেটা হচ্ছে যদি ওয়ান টাইম পেমেন্ট করো, ওয়ান টাইম পেমেন্ট করলে ৩,৯৯৯ টাকা লাগবে জিলেট 2025-এর জন্য। আর কতদিন পর্যন্ত থাকবে, মানে 2025-এর কোন মান্থ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে? জুলাই না আগস্ট? যতদিন না জিলেট, শুধু জিলেট এক্সাম বলে না, জিলেটের আমরা জিলেটের কাউন্সিলিংও তোমাদের করিয়ে দেবো পুরো ফ্রি অফ কস্ট অবধি, মানে কলেজের অ্যাডমিশন অবধি তোমাদের সাথে আছে। তারপরে অ্যাডমিশনের পরও যদি বলো তাও সাথে থাকবো, সেটা কোনো প্রবলেম নেই। আমরা ওরকম করবো না যে কলেজে তোমাদের তো এক্সাম হয়ে গেল বলে তোমাদের সাথে কোনো আমাদের রিলেশন থাকবে না, সেরকম না, পুরো অ্যাডমিশন অবধি তোমাদের সাথে আমাদের রিলেশন থাকবে, ঠিক আছে। ওয়ান টাইম পেমেন্ট এটা করতে পারো। আর কিছু বলবে কেউ? বলো, কোয়েশ্চেন যেগুলো আছে বলতে পারো। আর দাদা ওই যে আজকে নোটস যেগুলো বানানো হয়